আমাদের পরবর্তী অংশ শুরু করি। যেটা বলছিলাম যে তোমাদের এখানে একটা এনজাইমের নাম আছে, দেখো রুবিস্কো, হলো রাইবোলোজ 1,2 বিসফসফেট, রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ, বা যেটা আছে অক্সিজিনেস। এটাই মূলত অর্থাৎ এই যে রাইবোলোজ বিসফসফেট বা কার্বক্সিলেজ বলো, বা রাইবোলোজ বিসফসফেট অক্সিজিনেস বলো, তার সংক্ষিপ্ত রূপ হলো আর কি রুবিস্কো, এটাই বলছে। আর এই যে রুবিস্কো, এটা হলো তোমার সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা এনজাইম। এটা কি করে, প্রাকৃতিক জগৎ আর জীব জগতের মধ্যে একটা রাসায়নিক বন্ধন তৈরি করে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কোন কোন জিনিসগুলো দরকার। এখান থেকে এমসিকিউ, এখন তো চক্র তোমাদের রিটেন লেখা লাগবে না, এখন এখান থেকে যদি এমসিকিউ করে কিভাবে করতে পারে। দেখো এই অংশটা কার্বন যোগ, এই অংশটা ফসফেট হাইড্রোজেন যোগ, এটা রাইবোলোজ 1,5 রাইবোলোজ 1,5 বিসফসফেট পুনরুৎপাদন করে। তো এখন কথা হলো, দেখো এই যে রাইবোলোজ 1,5 বিসফসফেট ছিল, এটা ছিল মেন প্রোডাক্ট। এটা থেকে আমার যখন বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে এবং এই রুবিস্কো এনজাইমের সাহায্যে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করছে, যেটা তোমার 5 কার্বন ছিল, আর এই 1 কার্বন ডাইঅক্সাইড 1 কার্বন, টোটাল 6 কার্বন হয়ে গেল। এই যে অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন করলো, এরপরে দেখা যাচ্ছে পানির সাথে যুক্ত হয়ে কি হয়, তোমার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, যেটা একটা স্থায়ী পদার্থ। তাহলে তোমার যদি এমসিকিউ পরীক্ষায় আসে যে প্রথম স্থায়ী পদার্থ কোনটা, তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বলা লাগবে, কারণ কিটো অ্যাসিড তো আর স্থায়ী ছিল না। তাহলে প্রথম স্থায়ী পদার্থ কোনটা, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর প্রথম তোমার কোন এনজাইমটা কাজে লাগছিল, এটা হলো রুবিস্কো এনজাইম। আর তোমার কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে, সেটা হলো রাইবোলোজ 1,5 বিসফসফেট। এই তো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছিল, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে রাইবোলোজ 1,5 বিসফসফেট, প্রথম স্থায়ী উপাদান কোনটা, অর্থাৎ যেটা উৎপন্ন হচ্ছে ক্যালভিন চক্রে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ছোট ছোট কয়েকটা ওয়ার্ড জানবা, এবং তোমাদের এখানে এনজাইমগুলো নাম, যৌগগুলোর নাম মনে রাখার জন্য ছন্দ দিছিলাম, অর্থাৎ রুবি কাল পুকুর বাড়ি গেলে দাদি ফুল ফলগুলো গুনে জমিয়ে রাখবে, এগুলো যৌগের নাম মনে রাখার জন্য দিয়েছিলাম। আর এনজাইমের জন্য দিয়েছিলাম রুবি হাসান কোয়েলের দোকানে এসে আজি পিতা টিপ ইত্যাদি কিনলো। তো এগুলো তো একাডেমিক ক্ষেত্রে মনে রাখছিলে, প্লাস আমার ভিডিওর এখনও গ্রুপে আছে, যদি ডিটেলস জানার দরকার হয় যেন। কিন্তু এখন আর অ্যাডমিশনের ক্ষেত্রে এখান থেকে এরকম আহামরি কিছু করবে না। এখন কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে, এই এক জায়গা যদি সর্বোচ্চ দেয় ভার্সিটি লেভেল, এই টাইপের জায়গা থেকে তুলে দিতে পারে যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বা গ্লিসারিডে 3 ফসফেট থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটিন 3 ফসফেট তৈরিতে কোন এনজাইম লাগছে, আইসোমারেজ। তো এরকম কয়েকটা জায়গায় পড়লে হয়ে যায়। এরকম এই এক জায়গাটা পড়বা, এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড পড়াটা পড়বা, এবং এইখান থেকে দেখা যাচ্ছে আর তেমন কিছু আপাতত পড়ার লাগে না। আচ্ছা সামনে থেকে বলে দেয়, এখানে প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট বলে C3 চক্র, এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই উদাহরণগুলো পড়তে হবে, আমজাম পাঠ। এরপরে এখান থেকে প্রত্যেকটা চক্রে কি কি উৎপন্ন হচ্ছে এই এন্ড প্রোডাক্টগুলো পড়বা। অর্থাৎ এখানে দেখো 6টি চক্রে 12টা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। এরপরে মানে যেটা কার্বন যোগ পর্যায়ে ছিল, এরপরে ফসফেট যোগ পর্যায়ে এসে তোমার 12 অণু, 3 ফসফোগ্লিসারিড থেকে 12 অণু 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। আর এখানে তোমার দেখা যাচ্ছে 12টা এটিপি খরচ হয়, 12টা এডিপি মুক্ত হয়। আচ্ছা আর আচ্ছা এখান থেকে তেমন দরকার নাই। এখান থেকে কোন লাইনটা পড়তে বলি, টোটাল 686 ক্যালোরি, এই লাইনটা পড়ো, আর দরকার না এখান থেকে। এখনও গ্লুকোজ তৈরি করতে 18টা এটিপি, 12টি এনএডিপি এস প্লাস দরকার হয়, আর শক্তি খরচ হয় 686 ক্যালোরি। আর যেহেতু এই চক্রে তোর কাছে 12টা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়, অর্থাৎ টোটাল 36টা কার্বন আছে। আচ্ছা এগুলো তো তোমাদের শেষে শর্টকাটে দেওয়া আছে, এসব জায়গা থেকে তেমন কিছু পড়তে হবে না, অ্যাডমিশনের জন্য এসব পেজ না পড়লে চলে। এরপরে এই পার্থক্যটা পড়তে হবে। আলো নিরপেক্ষ দেখো থাইলাকয়েড মেমব্রেন, এটা স্ট্রোমা, এক্ষেত্রে শক্তি প্রয়োজন হয় না, হয় এক্ষেত্রে বিজারিত হয়, হয় না। আচ্ছা না, দুইটাতে তো দেখছি বিজারিত হয় না, জারিত হয়, একটা একটা বিজারিত হয়, ঠিকই তো আছে। এটা জারিত হয় আর এটা বিজারিত হয়। আচ্ছা এরপরে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো গ্লুকোজ তৈরি, এটা পড়বা। আর কিছু পড়তে হবে না পেজ থেকে। চাইলে বোল্ড করা লাইনটা পড়তে পারো।
আর বাকি স্টকগুলো আগেই আছে, দরকার নাই এগুলো। সিথ্রি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো পড়বা, সব বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবা। এবং একটা জিনিস মনে রাখবা, সি4 সব কিছু বেশি বেশি, আর সি3 সব কিছু কম কম। পার্থক্যের মধ্যে আছে দেখবা। এক্সেপ্ট তোমার কয়েকটা জিনিস আছে, সেটা হলো তোমার এই যে বাতাসের যে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি, এটা হলো সি3তে বেশি। দেখো 50 থেকে 150 ppm। আচ্ছা, এখান থেকে এই বৈশিষ্ট্যগুলো পড়ে নিও। এই যে শৈবাল, টেরিডোফাইট, এগুলো পড়বা। এটার পার্থক্য ছক আছে, ওই ছক থেকে তোমাদের দেখাই দিই। ছকটা সামনে আছে না? হ্যাঁ, সামনে একটা ছক আছে, ছক থেকে দেখাই দিবা না তোমাদের। এখান থেকে এগুলো শেষের দিকে আছে। হ্যাঁ, এখান থেকে এগুলো পড়বা, প্লাস ওই ছকটা তো আছে সামনে, মনে রাখার টেকনিক ওখানেই আছে। এখান থেকে সারা দেহে উদ্ভিদ, মানে সারা দেহে ট্রান্সপোর্ট হচ্ছে কি করে? সুগ্রোস হিসেবে, মাথা রেখো। সুগ্রোস সারা দেহে ট্রান্সপোর্ট হয়। আর স্টার্চ, গ্লুকোজ, সুগ্রোস, এগুলো ক্যামিসকে বাইরে হয়, ভিতরে নয়, এগুলো পড়বা। তীব্র আলো আর উচ্চ তাপমাত্রা সৃষ্টি, ফটোসিনথেসিস না হয়ে ফটো রেসপিরেশন ঘটে। ফটো রেসপিরেশন জিনিসটা কি? অর্থাৎ আলোর সাহায্যে অক্সিজেন অনুগ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার যে প্রক্রিয়া, সেটাকে বলে ফটো রেসপিরেশন বা আলোক শোষণ। এই 30°C তাপমাত্রার উপর এটা পড়বা। এখানে তোমার 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট উৎপন্ন হয়। গ্লাইকোলেট কয় কার্বন? 2 কার্বন। এবং আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই যে ফটো রেসপিরেশনের অঙ্গ কোথায়? ক্লোরোপ্লাস্ট, পারাক্সিজম, মাইটোকন্ড্রিয়া। ক্লোরোপ্লাস্টও আছে, মাইটোকন্ড্রিয়া আছে। আর এখানে আছে পারঅক্সিজম, এখানে কিন্তু গ্লাইঅক্সিজম নাই। কতটা মাথায় রেখো, এখানে কিন্তু গ্লাইঅক্সিজম নাই, পারঅক্সিজম আছে। এবং এটা কি করতে পারে? তোমার 25% পর্যন্ত ফটোসিনথেসিস কমায় দিতে পারে। আচ্ছা, তো এরপরে আছে তোমার আলোক শোষণ প্রক্রিয়া। তো এখানে হ্যার্টসলাক চক্র আছে। হ্যার্টসলাক চক্র তোমার এই যে কার্বন ডাইঅক্সাইড 14, এটা পড়বা। ইক্ষু উদ্ভিদে পড়বা। আর তোমার ভুট্টা উদ্ভিদে এটা করে, এটা পড়বা। আর এখান থেকে তেমন কিছু পড়তে হবে না। এই চক্রের অপর নাম হলো ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, এটা পড়বা। আর এখান থেকে 16টা গোত্র, এটা রিডিং দিও। আর হ্যাঁ, তেমন এখান থেকে দরকার নাই। প্রথমত অস্ট্রেলীয় বিজ্ঞানী হ্যার্টসলাক, এটা হলো ইক্ষু উদ্ভিদে করেন। মূলত ইক্ষু উদ্ভিদেই পূর্ণাঙ্গ গতিপথটা আবিষ্কার হয়। এরপরে এর মানে আর কি, এখানে সারকার্বক্সিন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি করে। তো এটাই তার প্রথম স্থায়ী পদার্থ হিসেবে ভূমিকা পালন করে। অর্থাৎ এই চক্রে যদি শুরুতেই দেখো যে কার্বন ডাইঅক্সাইড ঢুকে, দেখা যাচ্ছে আমার প্রথমে কী তৈরি করলো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, চার কার্বন বিশিষ্ট। আর এখানে আছে ফসফোরিলাল পাইরুভিক অ্যাসিড। প্রথম কোন এনজাইম গ্রহণ করতেছে? কার্বক্সিলেজ এনজাইম। তাহলে এই হেডিংগুলো ইম্পর্টেন্ট, আর দরকার নাই। এটার প্রথম স্থায়ী পদার্থ চার কার্বন বিশিষ্ট বলে সি4 চক্র বলা হয়। এরপরে এই বান্ডাল সিতে কার্বন ডাইঅক্সাইডের অভাব হয় না, তাই ফটো রেসপিরেশন অভাব হয় না, ফলে দেখা যাচ্ছে কার্বন বিজারণ হারটা অধিক হয়। এরপরে এই উদাহরণগুলো পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এনএডিপি দিয়ে হয় দেখো ইক্ষু, সরগম, ভুট্টা, ক্রাব ঘাস, তারপরে মিল্লাত, ক্রাউন, চীনা, তারপরে তোমার গিনি ঘাস, এগুলা। ওদিকে দেখো সি3-র ক্ষেত্রে আম, জাম, কাঁঠাল, এগুলো ছিল না? তাহলে এই যে নামগুলো তোমার কাছে কঠিন লাগে, তাহলে এইগুলোই তোমার একবার সি4-এর ক্ষেত্রে। আর এর মনে রাখার জন্য একটা ছন্দ দিয়েছিলাম তোমাদের, মিল্লাত কাকা বাজারে গিয়ে সরগরম, কারণ তার ভাই সিনাবার সাথে ডেটিংয়ে ব্যস্ত। এইভাবে ছন্দ না দিয়ে আমার সিম্পলি মনে থাকতো। দেখো এখানে ধান, পাট, আম, জাম, কলা, লিচু, সবগুলো সিম্পল যেগুলো তুমি জানো সেগুলো সি3, আর এগুলো হলো সব সি4 উদ্ভিদ। এরপরে সি3 সি4-এর মধ্যে পার্থক্য পড়তে হবে, ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা হয় যে দেখো তোমার সি4টা সব বেশি বেশি মনে রাখবা। দেখো এটা উচ্চ তাপমাত্রায় হচ্ছে। এর দেখো তোমার ক্লাস অ্যানাটমি আছে। এরপরে ক্লোরোপ্লাস দেখো 2 রকম, সব বেশি বেশি। দেখো একই রকম, 2 রকম। এরপরে দেখো এই যে দুইটা জিনিস, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা এবার ব্যতিক্রম। সি3-র ক্ষেত্রে দেখা যাচ্ছে 50 থেকে 150 পার্টস পার মিলিয়ন, আর এটা হলো 0.10 ppm।
এটা জেনে মাথায় রাখবা। আর দেখো এখানে তোমার এটা হলো শীত প্রধান আর এটা হলো গ্রীষ্ম প্রধান অঞ্চল হয়, সব বেশি বেশি বলছি, তাপমাত্রা বেশি। এরপরে সালোক সংসর্গের হার বেশি, এর কম। এরপরে উদাহরণগুলো তো আগেও বলছি, সেইগুলাই এগুলো পড়বা। এরপরে এই যে পার্থক্য আরও একটা আছে, যে ক্যালভিন চক্র আর হ্যার্টসলাক চক্রের মধ্যে, এটা কেবল মেসোফিল কোষে হয়, আর এখানে মেসোফিল আর বান্ডলসিল কোষ দুইটাই থাকে। আর এক্ষেত্রে তোমার ফটোরেসপিরেশন ঘটে, এটা ঘটে না। এখানে দেখো প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছিল রাইবোলোস 1,5-বিসফসফেট, আর এক্ষেত্রে কি ফসফেনল পাইরুভিক অ্যাসিড। তো এই বিক্রিয়া থেকে প্রথম যে বিক্রিয়াটা ছিল প্রত্যেকটার, ওটা করলে হয়ে যাচ্ছে। আর প্রথম কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, অর্থাৎ কি কার্বন ডাইঅক্সাইড কে দিছিল, এই যে রুবিস্কো নিছিল, আর এখানে কার্বক্সিলিক এনজাইম নিছিল। আর এখানে প্রথম স্থায়ী পদার্থ কি উৎপন্ন হয়েছিল, 3PGA 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এখানে অক্সালিক অ্যাসিড। প্রত্যেকটা C3 চক্র আর হ্যার্টসলাক চক্র দুইটারই প্রথম যে বিক্রিয়াটা সেটা দিয়ে কিন্তু এগুলো মনে রাখা যায়, মুখস্থ করার লাগে না, যেহেতু তোমরা একাডেমিক পড়ছো। এবং তাপমাত্রার ক্ষেত্রে দেখো 30 থেকে 45, 10 থেকে 25, 30 থেকে 45, 10 থেকে 25 মাথায় রাখবা। C3 উদ্ভিদের বৈশিষ্ট্য দরকার নেই, C4 উদ্ভিদের বৈশিষ্ট্য এখানে দরকার নেই, এর বৈশিষ্ট্য আবারও দেওয়া আছে, এখান থেকেও পড়ে নিবা তোমরা। সেম জিনিস আবারও দেওয়া আছে, এখান থেকে তেমন কিছু বলবো না। এরপরে ক্যাম্প প্রক্রিয়া, এই যে ক্রেসিলুসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এটাকে ক্যাম্প প্রক্রিয়া বলা হয়। এটা মূলত পাথরকুচি গোত্রে ঘটে, এই পাথরকুচি পাতাটা গোল করো। আর সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত যে অক্সিজেন, তার উৎস কি, তার উৎস হলো পানি। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস হলো পানি। এটা মাথায় রাখতে হবে। এটা প্রমাণ করার জন্য কী কী বিক্রিয়া আছে, হিল বিক্রিয়া, ভ্যান নিল বিক্রিয়া, রুবেন ক্যামেন বিক্রিয়া, এগুলা মাথায় রাখবা। এক্ষেত্রে শর্করা তেল, সেক্ষেত্রে দাগাতে হবে কোনটা আমি বলে দিই, যে তোমাদের এটা দেখা যাচ্ছে শৈবাল জাতীয় উদ্ভিদ রাখে, তোমার যে রুমেন আর ক্যামেন বিক্রিয়া শৈবাল জাতীয় উদ্ভিদ রাখে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার এগুলো দরকার নাই। এই যে H2S ব্যবহৃত হয় কোনটায়, এটা তোমার ভ্যানিল বিক্রিয়ায়। এই ছাড়া জাস্ট দুই একটা লাইন ছাড়া এগুলো পড়ার দরকার নাই, দেখছো এগুলো কিন্তু তেমন ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসেও না। মানে জাস্ট এই নির্গত উৎস কোনটা, পানি, এটা জানলে হচ্ছে, আর বিক্রিয়ার নামগুলো শুধু। এরপরে সালোকসংশ্লেষণের প্রভাবকগুলো মনে রাখবা। তো আঁকা পাতা খরা দিয়ে মনে রাখতে পারো, আঁকা পাতা খরা, অর্থাৎ তোমার আতে তুমি মনে রাখলা অক্সিজেন, আলো, তারপরে কাতে তুমি কার্বন ডাইঅক্সাইড, পাতে তুমি পানি, তাতে তাপমাত্রা, খতে তোমার খনিজ লবণ পদার্থ, তারপরে রতে তোমার রাসায়নিক দ্রব্য। এইভাবে তুমি সালোকসংশ্লেষণের পর এগুলো মনে রাখলে হচ্ছে, জাস্ট হেডিংগুলো পড়লে না। আর এরপরে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে 0.04 ভাগ, এটা তো আগেও পড়ছো। এবং এখানে ব্যতিক্রম আছে কোনটা, সেটা হলো অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আর একটা কমে, এটা মাথায় রেখো। অক্সিজেনের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এখানে যে অপটিমাম তাপমাত্রা আছে এটা ইম্পর্টেন্ট। এই যে শেষ লাইনটা আছে দেখো, সালোকসংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা কত, 22 থেকে 35। সালোকসংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা কত, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো সালোকসংশ্লেষণের। আর যদি বলতো শ্বসনের অপটিমাম তাপমাত্রা কত, তাহলে দেখবে 20 থেকে 35। দুইটাই সেম, সালোকসংশ্লেষণ বলে 22 থেকে শুরু, এটা বললে 20 থেকে শুরু। বুঝতে পারছো, এই সেম ছোটো ছোটো পার্থক্যগুলো মাথায় রেখো, অপশন না হলে কিন্তু গোলাই যাবে। এরপরে 10 ডিগ্রি যদি তাপমাত্রা বাড়ে, তাহলে সালোকসংশ্লেষণের হার 2.2 থেকে 2.6 গুণ বৃদ্ধি পায়। এগুলো মাথায় রাখলে হবে। এরপরে মাঝারি বয়সের পাতায় তোমার সালোকসংশ্লেষণটা বেশি হয়। প্রভাবকের হেডিংগুলো পড়বা জাস্ট, পত্ররন্ধ্র খোলাতে পটাশিয়ামের ভূমিকা আছে, এগুলো পড়া কিন্তু কম। এরপরে লিমিটিং ফ্যাক্টর, এক্ষেত্রে কী কী পড়বা, ল অফ মিনিমামকে দেন আর ল অফ লিমিটিং ফ্যাক্টরকে দেন। এটা হলো ল অফ লিমিটিং ফ্যাক্টর, এটা হলো ল অফ মিনিমাম, এটা দেন লিবিক, আর এটা দেন তোমার ব্ল্যাকম্যান। সীমাবদ্ধ ফ্যাক্টর সূত্রকে দেন কই সে ব্ল্যাকম্যান, এই ব্ল্যাকম্যান। তাহলে ল অফ লিমিট দেনকে, তোমার ল অফ লিমিট দেন হলো ব্ল্যাকম্যান, আর লিবিক কী করেন, ল অফ মিনিমাম বলেন। মিলি দিয়ে মনে রাখতে পারো, অর্থাৎ মিনিমামটাকে বলেন লিবিক বলেন। এইটুকু জানলে হচ্ছে। এরপরে
লিমিটিং ফ্যাক্টর কি কি আছে? তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড, এগুলা আছে, এগুলো পরের পেজে আছে, এখান থেকে তেমন কিছু পড়তে হবে না। আচ্ছা, লিমিটিং ফ্যাক্টর অ্যাকচুয়ালি এখানে দেখায় না, জাস্ট এখানে এইগুলো দেখায় নাও। এখানে তাপমাত্রার একটা লিমিটিং ফ্যাক্টর, তোমার কার্বন ডাইঅক্সাইড একটা লিমিটিং ফ্যাক্টর, আলো একটা লিমিটিং ফ্যাক্টর। এই তিনটা, আলো, তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এরপরে তোমার সমুদ্রতলে যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, এগুলো দরকার নাই। গম গাছে এটা মনে রাখবা 0.15% কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব, শ্বাসন হার বেশি থাকে, শ্বাসকোষ হার। আর জলজ উদ্ভিদে পার্সেন্টেজ দরকার নাই, রিডিং দিবা। আর নিলসনের ক্ষেত্রে ক্লোরেলা, এটা মাথায় রাখবা, একবার রিডিং দিবা ক্লোরেলা। আর টমেটো উদ্ভিদটা মাথায় রাখবা, টমেটো উদ্ভিদে নেগ্রোটিক অঞ্চল দেখা যায়। তখন তুমি কার্বন শোষণ দাও, তখন দেখা যাচ্ছে নেগ্রোটিক অঞ্চল দেখা যায়। মূলত বেশি যখন কার্বন ডাইঅক্সাইড দাও, তখন দেখা যাচ্ছে পাতার মধ্যে ক্ষত সৃষ্টি হয়, এটাকে বলছে নেগ্রোটিক অঞ্চল দেখা যাচ্ছে। আর এর কিছু সহজ উদাহরণ দেওয়া আছে, ছকটা পড়বা। সালোকসংশ্লেষণের হার, হার কি, অক্সিজেন কতটুকু ত্যাগ করছে আর কার্বন ডাইঅক্সাইড কতটুকু গ্রহণ করছে, তার অনুপাত। এটার ক্ষেত্রে 1 সালোকসংশ্লেষণের হার, এটা পড়বা। আর এখান থেকে আলো, তাপ, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল, এগুলো হলো সালোকসংশ্লেষণের হার নিয়ন্ত্রণ করে, পড়বা। আর এই যে 100 ফুট ক্যান্ডেল, এটা পড়বা। আর 10,000 থেকে 12,000 ফুট ক্যান্ডেলে তীব্র সূর্যালোকে পাওয়া যায়, এটা পড়বা। এরপরে এখান থেকে তেমন কিছু করতে হবে না। এরপরে গম গাছে 0.15%, এটা তো আগের পেজেই পড়ছো, দরকার নাই। এরপরে গুরুত্বগুলো জাস্ট হেডিংগুলো রিডিং দিবা। চলে আসি শ্বসনে। আচ্ছা, শ্বসন হাইড্রেট তৈরির প্রধান উৎস, মানে শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট আর কি। তো এরপরে শ্বসন যে বিক্রিয়াটা আছে পড়বা, গ্লুকোজ থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড, পানি আর এটিপি তৈরি হয়, কত অণু? 36 অণু। আচ্ছা, এরপরে শ্বসন অঙ্গ কোনটা? সেই আগের মতো কোশ্চেন, এটা হলো মাইটোকন্ড্রিয়া, আবার সাইটোপ্লাজম, দুইটাই কিন্তু। ওই যে শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, সেটা তো সাইটোপ্লাজমে হয়, আর বাকিগুলা তিনটা আছে মাইটোকন্ড্রিয়া হয়। আর শ্বসনিক বস্তু কি কি আছে তোমার? কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, এগুলা, জৈব অ্যাসিড। আচ্ছা, এরপরে এখান থেকে তেমন কিছু পড়তে হবে না, চাইলে এই লাইনটা রিডিং দিতে পারো। শ্বসনের প্রকারভেদ 2 প্রকার, সবাত আর অবাত, অর্থাৎ একটাতে অক্সিজেন প্রয়োজন, একটাতে অক্সিজেন প্রয়োজন না। পড়া কিন্তু কম, দাগানো লাইনগুলো পড়ার বাইরে এখন দরকার নাই তোমাদের। এই দাগানো লাইনগুলো পড়ো, মনে রাখলেই তোমার ইনশাল্লাহ ইয়াতে থেকে প্রশ্ন ভুল যাবে না। সবার শ্বসনের ক্ষেত্রে কি হয়, তোমার অক্সিজেন প্রয়োজন হয়, তো এই কারণে এখানে অক্সিজেন আছে। এবং এখানে কাদের কাদের হয় দেখো, ছত্রাক, অধিকাংশ জীব, সবগুলো এগুলো পড়বা। আর এক্ষেত্রে সবার শ্বসনে তোমার 38টা, মানে 36টা এটিপি উৎপন্ন হয়। অবার শ্বসনে কিন্তু 2টা এটিপি উৎপন্ন হয়, এই কথাটা পরে পড়বা। কিন্তু সবাতে ক্ষেত্রে কিন্তু 36টা, এগুলাই ফেলো না আবার। গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়, মেডিকেলে আসছে কিন্তু। সবার শ্বসনের ক্ষেত্রেও গ্লাইকোলাইসিস থাকে, অবাত শ্বসনের ক্ষেত্রেও গ্লাইকোলাইসিস থাকে, এই কারণে এটা দুইটাই একটা অভিন্ন ধাপ। আর এই কারণে এটাকে আমরা বলি ইএমপি পাথওয়ে বা সাইটোপ্লাজমের শ্বসন, ইএমপি পাথওয়ে, সাইটোপ্লাজমের শ্বসন। এবং এই প্রক্রিয়ায় সব এনজাইম দ্রবণীয়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সব এনজাইম দ্রবণীয়, অনেক ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখবে। লাইসিস মানে কি, ভেঙে দিছে সব কিছু, এই প্রক্রিয়ায় সব এনজাইম দ্রবণীয়, গ্লাইকোলাইসিস। এই দুটো জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট। এরপরে শেষের একটা লাইন আছে, সুক্রোজ হলো উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার, শেষের লাইনে আছে। এটা কিন্তু এই কারণে সুক্রোজকেই কিন্তু শ্বসনিক বস্তু হিসেবে ধরা হয়, গ্লুকোজকে কিন্তু না। দেখছো, তুমি কিন্তু বলে দিবা যে গ্লুকোজ শ্বসনিক বস্তু, এটা কিন্তু হবে না, সুক্রোজকে বলতে হবে, কারণ সুক্রোজই কিন্তু সারা দেহে ট্রান্সপোর্ট হয়েছিল। এরপরে এইখানে কি কি মনে রাখবা, যে কোন কোন বিক্রিয়াগুলো একমুখী আর কোনগুলো দ্বিমুখী, যেটা তোমার এখানে লেখা আছে। 9টি বিক্রিয়ার মধ্যে প্রথম, তৃতীয় আর শেষ বিক্রিয়াটা একমুখী, বাকি সবগুলো দ্বিমুখী। 1 3 9, 1 3 9, তিনটা বিজোড় সংখ্যা, কিন্তু তিনটাই তোমার একমুখী, বাকি সবগুলো দ্বিমুখী। অর্থাৎ দেখো এটা একমুখী, এইটা আর এই শেষেরটা। এবং এখানে কোথায় কোথায় এটিপি তৈরি হচ্ছে, দেখো এইখানে তোমার এডিপি তৈরি হয়েছে, মানে কি এটিপি ভেঙে গেছে। এখানে এটিপি তৈরি হয়েছে, মানে কি এটিপি ভেঙে গেছে। এই দুই জায়গায় কিন্তু এটিপি ভেঙে গেছে। আবার দেখো এখানে যে এনএডি ছিল, এটাও ভেঙে গেছে।
এরপরে দেখো এটিপি আবার তৈরি হয়েছে, এখানেও এটিপি তৈরি হয়েছে। দেখো এই দুটা থেকে কিন্তু এটিপি তৈরি হয়েছে, আর প্রথমে কিন্তু এটিপি ভাঙছিল। এবং এইখানে যে জিনিসটা এখান থেকে দেখা যাচ্ছে ডাইরেক্ট এরকম তুলে দেয় যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তোমার কোন এনজাইমের সহায়তায় দেখা যাচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, কাইনেস। এরকম ছোট ছোট প্রশ্ন তুলে দিতে পারে। এটা মনে রাখার জন্য তোমাদের একটা জিনিস আমি দিছিলাম যে কা কা তারপরে আবার আসলো কা কা, আচ্ছা এখানে কা কা কাকা কেন আজ ডাকিল মি আচ্ছা কাকা আজ ডাকিল মিউ কিন্তু কি হ্যাঁ কিভাবে, এটা দিছিলাম। কাকা আজ মানে কাকা বলতে তোমার কাক বোঝাচ্ছে সাপোজ, কাকা আজ ডাকিল মিউ, কাকা আজ ডাকিল মিউ, কাকা আজ ডাকিল মিউ কিন্তু, কিন্তুটা উজ্জ্ব রাখো, ইহা কিভাবে, কাকা আজ ডাকিল মিউ ইহা কিভাবে। এটা দিয়ে কি কি মনে রাখবা, এখানে যে এনজাইমগুলোর নাম আছে না এইটা দিয়ে মনে রাখতে পারবা। তাতে সুবিধা হবে কি, তোমার বিক্রিয়াটা যদি কোনো একটা পার্ট তুলে দেয় তুমি এনজাইমের নামটা বুঝতে পারো যে এটা এই শেষের দিকে এনজাইম ছিল, এটা হতে পারে। কাকায়াস ডাকিলোমিউ কিন্তু ইহা কিভাবে, অর্থাৎ কা দিয়ে তোমার কাইনেস, তারপরে আ দিয়ে দেখো প্রথমটা দেখো কাইনেস, এরপরে আইসোমারেস, তারপরে আবার কাইনেস, তারপরে তোমার অ্যালডোলেস, এরপরে দেখো তারপরে আস, এরপরে ডাকিলো, অর্থাৎ তোমার মানে আজের তো আ দিয়ে মনে রাখবে আইসোমারেস, এরপরে ডাকিলো এখান দিয়ে মনে রাখবে ডিহাইড্রোজিনেস, মিউ দিয়ে মিউটেস, এরপরে ইহা তোমার এক্ষেত্রে ইনলেস, আর কিন্তু এটা একটু উজু রাখতে বলছিলাম কিভাবে দিয়ে, তোমার দেখা যাচ্ছে শেষেরটা আছে কাইনেস। তো এইভাবে উদাহরণগুলো তুমি মনে রাখতে পারো। আবার এটাও রাখতে পারো, দেখো কাইনেস আছে 4 জায়গায়, 3 জায়গায় না 4 জায়গায় কাইনেস আছে, এই একটা কাইনেস, এই একটা কাইনেস, এই একটা কাইনেস, এই একটা কাইনেস, এই একটা কাইনেস। তো যেহেতু এটা গ্লুকোজের থেকে মানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করাচ্ছি, এই কারণে হেক্সোকাইনেস, বুঝতে পারছো, এই গ্লুকোজ 6-ফসফেট তৈরি হয়েছে। এরপরে গ্লুকোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ 6-ফসফেট উৎপন্ন হবে, মানে গ্লুকোজ ছিল ফ্রুক্টোজ হয়ে যাচ্ছে। এখানে আমি ইউজ করবো কি ফসফোগ্লুকো, অর্থাৎ ফসফো এটা ফসফরাসমূলক যুক্ত হবে, আর এই গ্লুকো আর আইসোমারেস এনজাইম দেবো, দিলে ফ্রুক্টোজ তৈরি হয়ে যাচ্ছে 6-ফসফেট। আর এরপরে ফসফোফ্রুক্টোকাইনেস আছে, এগুলো আমার শুধু শুধু আলোচনা করে লাভ নাই। আর সর্বশেষ পাইরুভিক অ্যাসিড অণু উৎপন্ন হয়, কিন্তু 2 অণু উৎপন্ন হয় সম্পূর্ণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। আর এটাকে পাইরুভিক অ্যাসিড না বলে বর্তমানে পাইরুভেট বলা হয়, শেষ লাইনের নিচে লেখা আছে। এখন আমি কি ভালো করে বলছিলাম, ভিডিওটা দরকার আবার দেখে নিও, এখন আমি এগুলো আলোচনা করলাম না। আর এই প্রক্রিয়া টোটাল তো এটিপি উৎপন্ন হয় 8টা। আর এই প্রক্রিয়া সব এনজাইম দ্রবণীয়, এখানে তো পড়ছই। আর এটা সাইটোপ্লাজমে ঘটে জানি আমরা। গ্লাইকোলাইসিস নিয়ন্ত্রণ করে কি কি, এই জায়গা থেকে এমসিকিউ আসতে দেখা যায়। এখানে দেখো জিপিএ দিয়ে মনে রাখতে পারো, এটা জিপিএ, অর্থাৎ জি দিয়ে তোমার গ্লুকোজ, পি দিয়ে তোমার এরপরে আছে দেখো ফসফোফ্রুক্টোকাইনেস একটা এনজাইমের নাম, আর এ দিয়ে তোমার এটিপি, এটিপি গ্লুকোজ আর ফসফোফ্রুক্টোকাইনেস 3 নম্বর পয়েন্টে আছে দেখো একটা এনজাইমের নাম। এই তিনটা, এই ফসফোফ্রুক্টোকাইনেস, এই তিনটা জিনিস জাস্ট গোল করে রাখবা। এরপরে তোমার এই প্রক্রিয়ায় মূলত পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হলো মুখ্য বিষয়, এখানে 3 নম্বর পয়েন্টে আছে, এটা পড়বা হবে। এরপরে এই যে গ্লুকোনিওজেনেসিস কাদের ক্ষেত্রে হয়, অর্থাৎ গ্লুকো নতুন গ্লুকোজ তৈরি করবে, নিয়ত নতুন যৌগ থেকে, জেনেসিস মানে উৎপাদন, অর্থাৎ গ্লাইকোলাইসিস ঠিক উল্টো প্রক্রিয়ায় তোমার গ্লুকোজ তৈরি হবে, এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এটা কী কী উদাহরণ আছে, রেডিবিস, সূর্যমুখী ফুল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, রেডিবিস সূর্যমুখী ফুল, এটাতে গ্লুকোনিওজেনেসিস ঘটে। গ্লাইকোলাইসিস, ফটোলাইসিস, এটা পার্থক্য পড়বা, অনেক ইম্পর্টেন্ট। এবং অ্যাসিটাইল কোএনজাইম, গ্লাইকোলাইসিস ও ক্র্যাবস চক্র সংযোগকারী রাসায়নিক উপাদান, ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কিন্তু। অ্যাসিটাইল কোএনজাইম গ্লাইকোলাইসিস আর ক্র্যাবস চক্রের মধ্যে সংযোগকারী রাসায়নিক উপাদান। আচ্ছা এরপরে এখান থেকে তেমন কিছু পড়তে হবে না, জাস্ট এখান থেকে একটা লাইন পড়বা, সেটা হলো এই যে অক্সালোএসিটিক অ্যাসিড, এটাকে বলা হয় আবাসিক অণু। অক্সালোএসিটিক অ্যাসিডকে বলা হয় আবাসিক অণু, এটা কোথায় থাকে, ম্যাট্রিক্সে। অক্সালোএসিটিক অ্যাসিডকে বলা হয় আবাসিক অণু। আর একদম তলায় দেখো কয়েকটা কথা লেখা আছে, যে সাইট্রিক অ্যাসিড চক্র কাকে বলা হচ্ছে, ক্রেবস চক্রকে, ক্রেবস চক্রের আরেক নাম সাইট্রিক অ্যাসিড চক্র, বা আরেকটা আছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র।
টিসিএ চক্র। এই টুকিটাকি দুই একটা লাইন ছাড়া কিন্তু এই পেজে দেখছো পড়া কম, কিন্তু তোমরা আবার হামুড়ি লাফায় লাফায় পড়া বাদ দিও না, এই অধ্যায়টা অন্তত আজকে পড়া কমপ্লিট করে ফেলো। এখানেও এর যে প্রথম বিক্রিয়াটা আছে, প্রথম বিক্রিয়াটা পড়বা সাইটোসিনথেস থেকে। সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করতে তোমার কোন এনজাইম লাগছে? সাইটেট সিনথেস, এটুকু পড়লে হবে, প্রথমটুকু পড়বা জাস্ট। এরপরে এই পেজ থেকে দরকার নাই। উদ্ভিদ ও প্রাণীর কেউ চক্রের পার্থক্য রিডিং দিতে পারো। আর কেউ চক্র হলো শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্রস্থল, এখান থেকে যে 4 নাম্বার পয়েন্টটা পড়তে পারো আর 6 নাম্বার পয়েন্টটা পড়তে পারো। এরপরে গ্লাইকোলাইসিস আর কেউ চক্রের মধ্যে পার্থক্য আছে, পড়ে ফেলবা। এটাতে আংশিক জারণ, এটা সম্পূর্ণ জারণ, এর কিন্তু অপোজিট নাম আছে। গ্লাইকোলাইসিসকে ইএমপি পাথ হয়ে, এটা টিসিএ কেউ চক্রকে, এটা হলো ম্যাট্রিক্সে ঘটে, এটা সাইটোপ্লাজমে ঘটে। আমি কিন্তু বলে দিচ্ছি কীভাবে। গ্লাইকোলাইসিস প্রথম ধাপ, কেউ চক্র তৃতীয় ধাপ। এরপরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। জাস্ট এই স্থানটা পড়বা, আর তেমন কিছু পড়তে হবে না। আচ্ছা, এরপরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এক্ষেত্রে তোমার মূলত এটিপি তৈরি হয়। অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়। কোন প্রক্রিয়ায়? কেমিও অসমোসিস প্রক্রিয়ায়। এখানে প্রক্রিয়ার কথা লেখা আছে, কেমিও অসমোসিস প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়। দুইটা জিনিস পড়লে হচ্ছে। আর এটার বিজ্ঞানী নামটা রিডিং দিতে পারো। এই দেখছো, পড়া কিন্তু খুব কম। আর একটা কথা মাথায় রাখবে, এইটিসিতে অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কিন্তু কোনো এটিপি তৈরি হয় না। এটিপি তৈরি হয় মূলত অক্সিডেটিভ ফসফোরাইলেশনে। ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে যে তোমার যে এনএডিপিস, তারপরে জিটিপি বলো বা এফডিপি বলো, সেগুলো সব তৈরি হয়ে কোথায় এপিডি মানে এফএডিএইচ2 বলো, সবগুলো তৈরি হয়ে কোথায় আসে? এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনে আসে। তারপরে কিন্তু তোমার এটিপি তৈরি হয়। আচ্ছা, এটিপি যে সিনথেস, এটা একটা আণবিক মোটর প্রোটিন বিশেষ। এই প্রথম লাইনটা পড়ো। আর প্রকৃতিতে অবস্থিত ক্ষুদ্রতম রোটেটরি মোটর এটা। এরপরে অক্সিজেনের অভাব হলে আমাদের স্নায়ুকোষের মৃত্যু ঘটে সর্বপ্রথম। মনে রেখো, অক্সিজেনের অভাব হলে স্নায়ুকোষের মৃত্যু ঘটে। ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য পড়বা। এটা সবার শোষণ প্রক্রিয়া, এটা সবার শোষণ প্রক্রিয়া, এগুলো নিজেরা পড়ে নিতে পারবো এখন। এরপরে এটিপি 36টা এটিপি তৈরি হচ্ছে মূলত। এইখানে দেখো যে আমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মূলত তোমার 8টা এটিপি আসার কথা, কিন্তু সেটা না এসে 6টা আসে। অর্থাৎ এই যে 2NADH2, এটা থেকে 4টা এটিপি আসে মূলত। আচ্ছা, এখান থেকে কয়েকটা জিনিস তোমাদের পড়তে হবে। সেটা হলো এক অণু এটিপি মানে তো এক অণু এটিপি, এক অণু জিটিপি বললেও তুমি বুঝবে এক অণু এটিপি। যদি বলে এক অণু NADH2 বা H+H+, তাহলে 3 অণু এটিপি। এই জিনিসগুলো যেন ভুল না হয়। আর এক অণু যদি বলে FADH2, তখন 2 অণু এটিপি। এটাকে ভাঙলে আমরা FADH2, এটাকে ভাঙলে 2 অণু এটিপি পাই। বুঝতে পারছো? FADH2 কে ভাঙলে আমরা 2 অণু পাবো, NADH2 কে ভাঙলে আমরা এক একটার জন্য 3টা করে এটিপি পাবো। তো এখানে দেখো 6টা আছে, তাহলে 318টা এটিপি। এখানে 2টা আছে, 2 গুণে 4টা এটিপি। কিন্তু দেখো এইখানে তোমার মূলত এই 2 অণু NADH2 থেকে 4 অণু এটিপি মানে 6 অণু এটিপি পাওয়ার কথা, 3 গুণে 6, কিন্তু 4টা উৎপন্ন হয়। এক্ষেত্রে এই বিজ্ঞানীরা আরো ভাইয়া, ক্লাস কি শেষ হবে না? আচ্ছা, আমিও কি বলবো, আমি নিজেও টায়ার্ড। আজকে যে অধ্যায়টা কেন শুরু করলাম আমি নিজেও ভাবছি। আচ্ছা, শেষ হয়ে গেছে প্রায়, আর বেশি বাকি নাই। আর প্রত্যেকটা এটিপি হতে 10 মানে কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, শেষ বেলায় এসে আবার এগুলো মিস করো না। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কথা বলছি, অল্প অল্প কয়েকটা কথা বলছি, এগুলো দাগায় নাও। প্রতিটি এটিপিতে 10 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, এগুলো কিন্তু মেডিকেলে আসছে। আর এখানে 686 ক্যালোরি পড়বা, 40%, এগুলো রিডিং দিও। এরপরে অবাত শোষণ, প্রায় শেষ পথে চলে আসছি। অবাত শোষণে দেখো 2টা এটিপি উৎপন্ন হয়, তাহলে একটা এটিপির জন্য 10 ক্যালোরি শক্তি পাওয়া যায়, তাহলে 2টা এটিপি থেকে 20 ক্যালোরি শক্তি পাওয়া যাবে। এই 2টা পর্যায়ে গ্লাইকোলাইসিস আর পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তো এই যে পাইরুভিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হয়? ইথানল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। অ্যালকোহলের ফরমেশনে ইথানল উৎপন্ন হয়, এগুলো পড়বা। আমি আর এগুলো বললাম না, এগুলো জাস্ট শেডিং পড়লে হবে। বিক্রিয়াগুলো একটু দেখলাম নজরে। এইখানে ছত্রাক, ইস্ট, এগুলো অবয়বীয় মানে সুবিধাবাদী অবয়বীয় ছত্রাক। এখানে প্যাচওয়ার ইফেক্ট ঘটে। এই প্যাচওয়ার ইফেক্ট ঘটে কোনটায়? মাথা রেখো, ছত্রাকে ঘটে কিন্তু, ইস্ট নামক ছত্রাকে।
এরপরে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি, এর বিক্রিয়াটা দেখবা কি কি প্রভাব লাগে। আর পেশিতে ল্যাকটিক অ্যাসিড অধিক উৎপন্ন হয়, এটা বলবো। ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া এক্ষেত্রে কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় বা ইথানল তৈরি হয়। আর এই প্রক্রিয়া তোমার মানে এই প্রক্রিয়াকে বলা হয় তোমার জাইমোলজি, মানে জাইমোলজি, যে বিজ্ঞানী যে শাখায় ফার্মেন্টেশন সম্পর্কে আলোচনা করা হয়। আর ব্যাকটেরিয়া আর এককোষী ইস্ট, এই দুটাতে ফার্মেন্টেশন ঘটে। এটাকে বলা হয় অক্সিজেনবিহীন শোষণ। অনেক ইম্পর্টেন্ট, এই জায়গাটুকু কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ফার্মেন্টেশনকে বলা হয় বা গাজনকে বলা হয় অক্সিজেনবিহীন শোষণ, এবং এটা কে করেন? লুই পাস্তুর। লুই পাস্তুর অনেক ইম্পর্টেন্ট জায়গায়, কিন্তু এখান থেকে মেডিকেলে আসছে প্রশ্ন। প্রকৃত কোষ আর আদিকোষী, এটা রিডিং দিও। এরপরে প্রত্যেকটা ব্যবহার পড়বা। এই আঙ্গুরের রস থেকে ওয়াইন পাওয়া যায়, আর আপেলের রস থেকে সিডার। আঙ্গুরের রস থেকে ওয়াইন, আপেলের রস থেকে সিডার, এটা কিন্তু ডেন্টালে আসছে, ইম্পর্টেন্ট। এরপরে অ্যালকোহল প্রস্তুতিতে দুধ শিল্পের ব্যাকটেরিয়ার নামগুলো পড়বা। আর প্রত্যেকটা এইগুলো মোট কথা হলে এইগুলো বাদ দেওয়া না, এখানে ব্যাকটেরিয়ার নামগুলো আছে, এইগুলো পড়বা। এই দেখো চা, তামাক, কফি, এগুলোতে ব্যাসিয়াস, মানে ব্যাসিলিয়াস তোমার মেগাথেরিয়াম। তো মেগা মানে অনেক কিছু, মনে রাখবা, চা, তামাক, কফি অনেক কিছুতে তৈরি ব্যাসিলিয়াস মেগাথেরিয়াম। বৈজ্ঞানিক নামগুলো যেভাবে নিজে মনে রাখতে পারবা। এই দুধ বলে ল্যাকটোজ আসে না, তো দেখো এটা হলো ল্যাক্টোব্যাসিলাস মানে হেলভেটিকাস, আর স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। দেখছো নামের সাথে ল্যাক্টো আছে। তাপমাত্রা 37 থেকে 38 পড়বা। মাছ শিল্পে ব্যাসিলাস। তারপরে ভিটামিন তৈরিতে ইস্টের সাহায্য নেওয়া হয়। দেখো ভিটামিন তৈরিতে ইস্টের সাহায্য নেওয়া হয়। ভিনেগার তৈরিতে তোমার অ্যাসিটোব্যাক্টেরিয়া অ্যাসিডি ব্যবহার করা হয়, এটা একটা ইস্ট। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম, এখান থেকে এই ব্যাকটেরিয়ার নামগুলো পড়ে ফেলবা, এবং এখানে শেষের দিকে যেগুলো আছে এগুলো দেখো ইস্ট, কিন্তু সবগুলা এটা ইস্টের সাহায্যে, এটা ইস্টের সাহায্যে। এই যে কোমল পানিতে থাকে সাইট্রিক অ্যাসিড, তোমার এখানে চামড়া শিল্পে থাকে ব্যাসিলিয়াস সাফটিলিস ব্যাকটেরিয়া। এগুলো ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়ার নামগুলো। ভিনেগার উৎপাদনে কোন ব্যাকটেরিয়া লাগে? অ্যাসিটোব্যাক্টেরিয়া অ্যাসিডি, এগুলা। আচ্ছা, এরপরে ফার্মেন্টেশন আর অবশোষণের মধ্যে পার্থক্য আছে। এটা মানে জীবিত কোষের মধ্যে ঘটে, জীবিত কোষের বাইরে ঘটে, উচ্চ শ্রেণীর ছত্রাক, এগুলো পার্থক্যগুলো পড়ে নিও, আমি এখন বেশি আলোচনা করলাম না। এরপরে শ্বসনিক হার। তো শ্বসনিক হারের ক্ষেত্রে কতটুকু নির্গত কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই কতটুকু অক্সিজেন, গৃহীত অক্সিজেন, এই দুটো অনুপাতকে বলা হয় শ্বসনিক হার। তো তোমার যে শ্বসনিক হার স্বাভাবিক অবস্থায় তোমার 1, আমাদের যে শ্বসনিক হার সেটা স্বাভাবিক অবস্থায় 1, কিন্তু ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে 1.33, ওলিক অ্যাসিডের ক্ষেত্রে 0.71, ওলিক অ্যাসিডে 0.71 মাথায় রেখো। এছাড়া টার্টারিক অ্যাসিডে 1.6, অক্সালিক অ্যাসিডে 4, টাইপামিটিনে 0.7, এগুলো আছে আর অনেক, এগুলো তেমন দরকার না। আর আর কিউর মান দেখা যাচ্ছে, এই যে দেখো আমিষের ক্ষেত্রে লেস দ্যান 1, লেস দ্যান 1, আমিষের ক্ষেত্রে লেস দ্যান 1, এই কথাটা মাথায় রেখো, আমিষের ক্ষেত্রে লেস দ্যান 1। তোমরা যেটুকু মিস করছো 30 মিনিটের পর থেকে আছে, দেখে নিও রেকর্ড ভিডিওতে 2 নম্বর রেকর্ড। তো আর কিউ এর মান লেস দ্যান 1 হয়, এটা আমিষের ক্ষেত্রে। আর এর প্রভাবগুলো পড়তে হবে, এর প্রভাবগুলো আঁকা পাতা দিয়ে মনে রাখবো। অক্সিজেন, আলো, পানি, তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড। আর এখানে সেই খরাটা দিয়ে মনে রাখা লাগবে না, সালোক সংশ্লেষণে যেমন মনে রাখছিলে। আর এখান থেকে এই যে দেখো, এই যে অপটিমাম তাপমাত্রা 20 থেকে 35, সালোক সংশ্লেষণের মধ্যে ছিল কিন্তু 22 থেকে 35, আর শ্বসনের ক্ষেত্রে কিন্তু 20 থেকে 35। পার্থক্যগুলো কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি, তারপরে তোমরা পরীক্ষায় ভুল করো কেন আমি বুঝি না। এরপরে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে শ্বসনের কিঞ্চিত কমে, এটা এমসি পরীক্ষায় আসতে দেখা যায়। এরপরে অভ্যন্তরীণ প্রভাবগুলো হেডিংগুলো পড়বা, এবং অল্প বয়সের পাতায় শ্বসনটা অধিক হয়, সবগুলো সমানুপাতিক সম্পর্ক। আর হাত দিয়ে পাতা ঘষলে মৃদু, শ্বসন বৃদ্ধি পায়, 7 নম্বরে আছে। এরপরে শ্বসনের কিছু গুরুত্ব আছে, এগুলো পারবা। এরপর পার্থক্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট পড়বা। দেখো সবার শ্বসনে 36টা এটিপি, অবাতে 2টা, বাকিগুলো এভাবে সব পড়ে ফেলবা। একটা হলো উপস্থিতি প্রক্রিয়া, দেখো এটা উপস্থিতি সালোক সংশ্লেষণ, কারণ কি এখানে উদ্ভিদের ওজন বাড়ে। আর এটা শ্বসনটা হলো অপস্থিতি প্রক্রিয়া, অর্থাৎ কি বের করে দিচ্ছে শরীর থেকে, উদ্ভিদের ওজনটা কমে যায়। তো এরপরে পার্থক্য আছে দহন আর শ্বসনের মধ্যে। দহন তো মূলত মুক্ত বায়ুতে গঠিত হয়, কিন্তু শ্বসনটা কোষের ভিতরে হয়। আর এইগুলা পড়লে মোটামুটি হয়ে যাচ্ছে। এরপরে অধ্যায় শেষে কিছু একত্রিত করা আছে। এতক্ষণ যা পড়লাম টুকিটাকি কিছু দেওয়া আছে, এই পর্যন্তই।